সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য জাতীয় ঐকমত্য কমিশন দেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন প্রতিষ্ঠানের ব্যাপক সংস্কার কার্যকর করতে জুলাই জাতীয় সনদের খসড়া প্রণয়ন করেছে। পর্যালোচনার জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কয়েক মাস ব্যাপী রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এই সনদ চূড়ান্ত করা হয়েছে। কমিশন থেকে বলা হয়েছে, বাংলাদেশে ২০২৪ সালের জুলাই আগস্টে সংঘটিত সফল ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। এই মহেন্দ্রক্ষণে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও শক্তিসমূহের প্রতিনিধিরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে পারস্পরিক আলোচনার মাধ্যমে ৬টি কমিশনের সংস্কারের লক্ষ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব বৈঠকে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। কয়েকদিনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পদে থাকা নেতাদের স্বাক্ষর নেওয়া শেষে চূড়ান্ত হবে জুলাই সনদ। জাতীয় ঐকমত্য কমিশন থেকে আসা যেসব প্রস্তাব বা সুপারিশের বিষয়ে ঐকমত্য হবে, ২ বছরের মধ্যে সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নেওয়ার কথা বলা হয়েছে সেখানে। দর্শক, তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই সনদ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে আছে উপস্থিত আছেন, আমার ডানে আছেন আমিরুল মোমিনিন মানিক, সাংবাদিক ও লেখক। মানিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার ভাই আছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি। সানি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেবার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আমি একটু প্রথমে আমিরুল মোমিনিন মানিকের কাছে যেতে চাই, যেহেতু তিনি সাংবাদিক, তিনি ভালোই জানবেন বিষয়টা, ঐতিহাসিক যেহেতু জুলাই সনদের বিষয়টা। মানিক ভাই, আলী রিয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদকে ঐতিহাসিক দলিল হিসেবে তৈরি করতে চায় কমিশন। এর মাধ্যমে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হবে। গতকাল 11টায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 20তম দিনের সংলাপে সূচনা বক্তব্যে তিনি এইসব কথা বলেন। জুলাই সনদ ঐতিহাসিক দলিল হিসেবে তৈরি করতে চায় কমিশন। আসলে সেটা ঐতিহাসিক দলিল কিভাবে হবে বা হওয়ার জন্য কতটুকু প্রস্তুত হয়েছে? অনেক অনেক ধন্যবাদ চ্যানেল এসকে, আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচককে। একটা কথা অনেকেই বলে থাকেন, বিশ্লেষকরা বলেন যে এদেশের মানুষ অসীম সাহসী, তারা জীবন দিয়ে দিতে পারে রাষ্ট্র নির্মাণের জন্য। আমরা যদি 1971 সালের কথা বলি, আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে বাংলাদেশ তৈরি করলেন, প্রতিষ্ঠা করলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্যে। কিন্তু আমরা কি দেখলাম? কয়েক বছরের মধ্যে হোঁচট খেলো বাংলাদেশ। এরপর 90-এর গণ অভ্যুত্থানের কথা যদি বলি, ওই সময়ে কিন্তু সব রাজনৈতিক দল কিছু বিষয়ে একমত হলো, কিন্তু 2 দফা নির্বাচনের পরেই কিন্তু আবারও রাজনৈতিক অস্থিতিশীলতা। এখন 2024-এর গণ অভ্যুত্থানের পরে সব রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা অসাধারণ বিরল ঐক্যমত্য আমরা দেখেছি, 11 মাস পেরিয়ে যাবার পর আমরা যদি বিশ্লেষণ করি, দেখব যে দ্বিমত হচ্ছে, এবং দ্বিমতটা শুধুমাত্র টেবিলে থাকছে না, রাজপথ পর্যন্ত গড়াচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে 1400-রও বেশি মানুষ জীবন দিয়েছেন, 20,000 মানুষ আহত হয়েছেন, 600 মানুষের চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে, বহু ত্যাগ, 16 বছর ধরে অনেক নিপীড়ন নির্যাতন পেরিয়ে 5ই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থান। এখন এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে অবশ্যই একটা সনদ প্রয়োজন। এটা যেন তেন সনদ নয়। আমরা গত 54 বছরে যে ভুলগুলো করেছি, এই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, আমরা যেন রাষ্ট্রটাকে সোজা পথে নিতে পারি, সেটারই মূলত সনদ। এখন যদি প্রশ্ন করা হয় যে আমাদের এই রাষ্ট্রের বা গত 16 বছরের মূল সংকট কি ছিল, মূল সংকটটা ছিল যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার মধ্যেই আসলে স্বচ্ছতার অভাব। আমি যদি আরও খোলামেলাভাবে বলি, বাংলাদেশে যদি নির্বাচনী ব্যবস্থাটা যথাযথ থাকে, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। যদি জনগণ মুক্তভাবে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাহলে সুশাসনের কাছাকাছি আমরা চলে যেতে পারবো। সেই জায়গাটাতে এখন যে জুলাই সনদ তৈরি করা হচ্ছে, এখানে আমরা বিপুল আশাবাদী, কিন্তু আশার মধ্যেও আবার দুরাশারও কিছু চিহ্ন দেখতে পাচ্ছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এখনও শতভাগ একমত হয়নি রাজনৈতিক দলগুলো। যেমন বলা হয়েছে যে
5 জনের একটা রাজনৈতিক কমিটি থাকবে, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিনিধি। এর বাইরে 2 জন আবার যুক্ত করা হয়েছে, যারা আসলে প্রতিনিধি বাছাই করতে পারবেন না কিন্তু ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। তো এই নিয়ে হচ্ছে কাঠামো। এখন আবার একটি রাজনৈতিক দল তারা বলছে যে যদি এর পরেও ঐক্যমত্যে না আসা যায় তাহলে কি এটা সংসদে যাবে। তার মানে একটা অনিশ্চয়তা কিন্তু থেকেই যাচ্ছে। এখন আমরা জানি যে এখানে যারা একমত হবেন না নোট অফ ডিসেন্ট দিতে পারবেন, মানে তারা দ্বিমত প্রকাশ করতে পারবেন যে এই বিষয়ের সঙ্গে আমরা দ্বিমত করলাম। এখন এই দ্বিমতের বিষয়গুলো যদি ভবিষ্যতে প্রকট আকার ধারণ করে তাহলে আরেকটা বড় সংঘাত বা অনিশ্চয়তার দিকে যাত্রা করতে হবে। কিন্তু আমাদের মৌলিক বিষয়গুলোতে অবশ্যই একমত হওয়া প্রয়োজন, পুঙ্খানুপুঙ্খভাবে। কোনো যদি কিন্তু এগুলো থাকার এখানে 12টি বিষয়ে তো ঐকমত্য দেখা যাচ্ছে। মৌলিক বিষয় বলতে আপনি 12টি বিষয় ঐক্যমত্য না। মৌলিক বিষয় যে তত্ত্বাবধায়ক সরকার গঠন, তত্ত্বাবধায়ক সরকারে প্রতিনিধি বাছাই বা নির্বাচন করা, মানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারটি পরিচালনা করবেন তাদের বিষয়ে এখনই যদি একটা পুঙ্খানুপুঙ্খ ঐক্যমত্যে পৌঁছানো না যায় তাহলে যে সংকটে আমরা পড়েছিলাম গত 16 বছর ধরে সেই সংকটেই তো আমরা থাকব। এই ছিদ্রগুলো বড় হতে থাকবে, তখন আবার আরেকটা নতুন বিপদ উপস্থিত হবে। সেই জন্যে আমাদের হাতে খুব বেশি সময় নেই, 3-4 দিন সময় আছে। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতাও থাকতে হবে। ফ্যাসিবাদীদের কাঠামো কি ছিল যে আমি হচ্ছে সুপিরিয়র, আমি যা বলছি তাই শ্রেষ্ঠ, আর অন্যরা যা বলছে সেটা নিকৃষ্ট, আমার মতের অধিকারী না হলেই তাকে ট্যাগ দিয়ে সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা, তার অধিকার কেড়ে নেওয়া। ওই জায়গাতেই এখন যদি রাজনৈতিক দলগুলো রিজিড থাকে যে আমি এটা বলেছি, এখান থেকে এক চুলো নড়ব না, আর আমার দাবিটাই মানতে হবে, সেটা কিন্তু কাঙ্ক্ষিত হবে না। এই জুলাই সনদের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে ঠিক, কিন্তু অধিকাংশ বিষয়ে একমত হতে হবে। এখন দেখা গেল যদি আমরা পরিসংখ্যান করি যে নোট অফ ডিসেন্টের সংখ্যা বেশি, তাহলে জাতির আকাঙ্ক্ষা তো পূরণ হবে না। এই বিষয়ে নজর দিতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের বক্তব্য আছে আজকের খসড়া নিয়ে, সনদের খসড়া নিয়ে। মিস্টার সানি আব্দুল হক, যদি আমিরুল মোমিনিন মানিকের কথাই বলি, আমরা যদিও বলছি জুলাই সনদে 12টি বিষয়ে ঐকমত্য পৌঁছেছে বিভিন্ন রাজনীতিতে, জুলাই সনদের যে খসড়া সেখানেও সেই কথা বলা হচ্ছে। যে একটি মৌলিক বিষয়ের কথা বলছেন মানিক ভাই, যেটা তত্ত্বাবধায়ক সরকার, যেটা নির্বাচনী পদ্ধতি বা নির্বাচন অর্থাৎ ভোটে জেতার পর যে নির্বাচনী পদ হস্তান্তর করার যে পদ্ধতিটা তত্ত্বাবধায়ক সরকার, সেইটা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। আপনি তো ঐকমত্য কমিশনের বৈঠকে জানেন তত্ত্বাবধায়ক সরকারটা আসলে কোন পর্যায়ে আছে বা রাজনৈতিক দলগুলোর মতামত কোন দিকে আছে বিষয়গুলো নিয়ে। জি, আপনাকে এবং আমার সম্মানিত সহ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার চ্যানেলের সংলাপের যারা দর্শক আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকেও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচিত হয়েছে। এখন মূল জায়গার তত্ত্বাবধায়ক সরকার লাগবে, এটা প্রায় কিন্তু জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে অলমোস্ট প্রায় ফিরে এসেছে, যদিও ফাইনাল ডিসপোজাল হয়নি। কিন্তু আপনি রাজনৈতিক বিবেচনা যদি করেন তাহলে এখানে কোনো রাজনৈতিক দল নেই যারা ঐকমত্য কমিশনে 30টা দল এবং জোট আকারে 30-এরও অধিক দল এবং জোট অংশগ্রহণ করছে। তাদের মধ্যে কিন্তু কোনো দল এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেননি যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে, আমরা চাই না। এই বিষয়ে আমরা একমত। এখন সংকটের জায়গাটা হচ্ছে এর কম্পোজিশনটা কি হবে, এটা কিভাবে গঠিত হবে, এটা নিয়ে সংকট। তো দফায় দফায় মিটিং হচ্ছে প্রতিদিন। যখন এই ইস্যুগুলো আসছে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটি বোধ হয় 5ম বা 6ঠবারের মতো আলোচনার টেবিলে এসছে। তো প্রতিদিন যখন আসছে কমিশন মতের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে খুব মেটিকুলাস আর্গুমেন্ট হচ্ছে, ডিসকাশন হচ্ছে। তো এটার ভিত্তিতে কমিশন এভরি টাইম যখন আসে তখন তারা একটা রিভাইজ প্রপোজাল নিয়ে আসে। তো আজকে পর্যন্ত যে প্রপোজালটা যে জায়গায় দাঁড়িয়েছে সেটা হলো যে আমার সব আলোচক যথার্থই বলেছেন আর কি, যে 5টা ছিল যে অরিজিনাল স্পিকার, ডেপুটি স্পিকার, এরপরে আরও আপনার প্রধান বিরোধী দল থেকে এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, যেটা আপনি যদি টোটাল ইসের বিবেচনায় থার্ড লার্জ পার্টি যেটা হবে। আরেকটা নতুন ইনোভেটিভ আইডিয়া আজকে যেটা এসছে সেটা হলো যে আমাদের যে আপিল বিভাগের একজন বিচারক এবং হাইকোর্ট বিভাগের একজন বিচারক, এটা আজকের নতুন কয়জনের সদস্য? হ্যাঁ, তো এইখানে
7 জনের সদস্য, আগের তো 5টা আছে, আজকে নতুন যুক্ত হলো 2টা। তো এটার ওই বাকি 5 জনের সাথে এটার আবার মৌলিক একটা তফাৎ আছে। সেটা হলো যে এই 2জন যারা জুডিশিয়াল ক্যাপাসিটিতে আসছেন তারা শুধুমাত্র তাদের ভোটিং রাইট থাকবে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু কাকে নির্বাচিত করা হবে এই বিষয়ে তাদের কোনো পছন্দ অপছন্দ থাকবে না। এটা এটা আজকেও আমি একটা অ্যানালজি ড্র করে বলেছি যে দেখুন, যখন মৌলিক তফাৎটা বোঝাতে হয়েছে, বিকজ একটা ভীতির জায়গা হলো যখনই জুডিশিয়ারিকে আপনি টেবিলে আনছেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে, তখন সবার মনের মধ্যে কিন্তু একটা এই বুঝি ত্রয়োদশ সংশোধনীর ফরমেশনটা আবার আমাদের মাঝে ফিরে আসলো, এই ভীতির সঞ্চার হয়। কিন্তু তো এটার জন্য বলেছি আজকে হাউসে যে দেখুন, একটা মৌলিক তফাৎ হচ্ছে যে এখানে অ্যাপেলেট ডিভিশন থেকে এবং হাইকোর্ট ডিভিশন থেকে 2জন বিচারক আসছেন, কিন্তু তারা নিজে ক্যান্ডিডেট আকারে আসছেন না, মিনিং তারা নিজেরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পার্ট হবেন না, তারা একটা সিলেকশন প্রসেসে তারা ভোটদানে অংশগ্রহণ করবেন, এই মৌলিক তফাৎটা। তো তখন কিছুটা একটা পরিষ্কার তো হয়েছেই। তো এই জায়গাতে এসছে, এটার আবার কয়েকটা স্তর আছে, সরি এটা খুব মানে কমপ্লেক্স একটা প্রসেস আর কি। তো তারা ফরমেশন হবেন প্রথমে আইডিয়াল পজিশন থেকে। আইডিয়াল পজিশন হলো যে সবগুলো রাজনৈতিক দল, সবগুলো বলতে যারা এই পাঁচটার সংখ্যায় আছে, যারা সরকার দল, বিরোধী দল, তৃতীয় বৃহত্তম দল, এই সবাই মিলে প্রথমে আগে চেষ্টা করবে ঐক্যমত্যে পৌঁছানোর। যদি ওই জায়গাটা পৌঁছতে ব্যর্থ হয় তাহলে কি হবে? তাহলে এভাবে পর্যায়ক্রমে এটা র্যাঙ্ক চয়েসেরও একটা আছে যে র্যাঙ্ক চয়েসকে বিবেচনা করা যায় কিনা, বাছাই করা 1 2 3 4 করে এটা। এরপরে ইভেনচুয়ালি চলে আসবে এই 7জন মিলে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তো এটা নিয়ে অনেক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত আসা যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা এরকম কমিশনকে আজকে কমিশন এটা বলেছে এরকম যে আমরা এই বিষয়ে সাফিসিয়েন্টলি অনেক শুনানি হয়েছে, আমরা বক্তব্য নিয়েছি, আমরাও বলেছি, শুনেছি, তো আমরা সবার কথা ওয়েল নোটেড হয়েছে। এখন আমাদেরকে তো মানে দেয়ার মাস্ট বি এন্ড টু ইট, তাই না? একটা পর্যায়ে গিয়ে তো আপনাকে সিদ্ধান্ত গ্রহণে আসতেই হবে, দেয়ালে পিঠ থেকে গেছে এখন কমিশনের এই প্রশ্নে। তো এখন কমিশন আগামী দিনে এটা কমিশনের রুলিং আকারে দেবে, এটা সিদ্ধান্ত আকারে দেবে যে আমরা সবাইকে শোনার পরে কমিশন মনে করছে যে এটাই যৌক্তিক সিদ্ধান্ত। দেখুন, একটা যেমন বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন আর কি যে এটা আমরা এই ফরম্যাটে বোধহয় রাখা ঠিক হবে না এরকম। আবার জামাতের এই তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কিন্তু একটা দারুণ একটা শিফট আছে, একটা মেজর শিফট আছে। যেমন আজকের আগ পর্যন্ত জামায়াতের পজিশন ছিল এরকম যে তারা একটা পর্যায়ে গিয়ে ত্রয়োদশ সংশোধনীর ওই কম্পোজিশনে ফিরে যেতে চায়। বিএনপির পজিশনও কিন্তু তাই ছিল, এবং জামায়াত এবং বিএনপির মধ্যে গেল সপ্তাহে বা গেল দিনে এই প্রশ্ন যখন আলোচিত হয়েছিল একটা অভূতপূর্ব মিল আমরা লক্ষ্য করেছি যে বিপুল সংখ্যাগরিষ্ঠ দল তারা ত্রয়োদশ সংশোধনীর ওই কাঠামোতে তটস্থ এবং ভীত সন্ত্রস্ত, তারা ওখানে ব্যাড হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্সের কারণে ফিরে যেতে চায় না। কিন্তু এই অভূতপূর্ব মিল যেটাকে বলছি সেটা বিএনপি এবং জামায়াত তারা কিন্তু ওই জায়গায় কিন্তু একমত পোষণ করেছিল যে আমরা ওইটাকে একটা পর্যায়ে গিয়ে আমরা গ্রহণ করতে পারি কিনা। কিন্তু জামায়াতে ইসলাম আজকে তারা একটা মেজর শিফট যে কারণে বলছি, তারা বলেছে যে না, আমরা বিচার বিভাগকে যাতে এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যত কম রাখা যায় এই সাথে আমরা মনে করছি যে এটাকে না করে এটাকে একটা এই ফরম্যাটে আনা যায় কিনা, যে 4-1 যদি 5 জনের থাকে তাহলে এটা 4:1, আর যদি এটা 7 জনের হয় তাহলে এটাকে 5:2 করা যায় কিনা, এই ফরম্যাটে তারা একমত হয়েছে। এটা জামাত ইসলামের পক্ষ থেকে একটা ধন্যবাদ। জুলাই সনদের খসড়া তো আপনারাও পেয়েছি। এই জুলাই সনদের খসড়া নিয়ে আপনাদের কোনো দ্বিমত বক্তব্য আছে কিনা? দেখুন, আমরা দলীয় আকারে এটার উপরে আমরা এখন পজিশন নেই নাই, কারণ এটা আমরা গতকালকে ইভিনিংয়ে পেয়েছি, গতকালকে সন্ধ্যায় পেয়েছি। আপনি নিশ্চয়ই জানেন গতকালকে রাত 8টা পর্যন্ত প্রায় মিটিং চলেছে, আজকে আবার সকাল থেকে হয়েছে। তো আমরা দলীয় আকারে এখনো পর্যন্ত আমরা করেছি বা এটার উপরে কাজ করছি, কিন্তু যে একটা দলীয় পজিশন নেওয়া এই সময় এবং সুযোগ আমরা পাইনি, বাট আমরা নেব। একটু জানিয়ে রাখি, যেটা এ যাবৎকালে যেটা হয়ে এসছে 10:30 থেকে অনুষ্ঠানের যে সময়সূচি দেয়া থাকে, আগামীকালকে এটা 2টা বাজে শুরু হয়ে যাবে। এবং এই চিন্তা থেকে যে দলগুলো যাতে তাদের ফোরামে আলোচনার সুযোগ পায় ফার্স্ট হাফে,
এই চিন্তাকে মাথায় রেখে কমিশন বলেছে যে আগামীকালকে আমরা শুরু করব 2টা বাজে। তো আমরা বোধ করছি আজকে রাত আছে এবং কালকের দিনের প্রথম ভাগটা আছে, এর মধ্যে আমরা একটা পজিশন নিয়ে ফেলতে পারবো বলতে আসলে। ধন্যবাদ। যে যে আমিরুল মোমিনুন মানিক, নিশ্চয়ই আপনিও পেয়েছেন যেহেতু আপনি সাংবাদিক। আচ্ছা, জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া তারা মন্তব্য করতে গিয়ে বলেছে কি একেবারে অসম্পূর্ণ, এটি শুধু হতাশাজনক নয় বিপজ্জনকও বটে। আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই 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 খসড়াকে নিয়ে তারা তীব্র বিরোধিতা করছে, আলোচনা পদ্ধতি নিয়ে আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। যেসব বিষয় ঐকমত্য হচ্ছে নির্বাচনের আগে একটি আইনি কাঠামোর মাধ্যমে সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে এনসিপি জুলাই সনদ গ্রহণ করবে না বলেও জানানো হয়েছে। সামান্তা শারমিন আজকে বলেছেন জুলাই পদযাত্রায়, তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। তাসনিম যারা বলেছে দেশ যেন একটা পরিবারের কাছে কুক্ষিগত না থাকে, সেজন্য সংস্কার প্রয়োজন, নতুন সংবিধান প্রয়োজন। রাশেদ খানও একই বিষয়ে মন্তব্য করেছেন। আমার প্রশ্ন হলো জুলাই সনদের খসড়ার শুরুতেই, অর্থাৎ তৈরি করার আর তো বেশি দিন সময় নেই জুলাই সনদ প্রকাশের, এই শুরুতে কি হোঁচট খেলো কিনা এইসব বক্তব্যে? এখন দেখুন, জুলাই সনদটা কি শুধুমাত্র ছাপানো কাগজ? নিঃসন্দেহে এর আইনগত একটা ভিত্তি লাগবে। আমি জুলাই সনদ পড়েছি শুরু থেকে শেষ পর্যন্ত। এটা একটা সংক্ষিপ্ত রূপ, ভূমিকা এবং উপসংহার দেওয়া হয়েছে। এখানে যে 7টি অঙ্গীকার দেওয়া হয়েছে, এই অঙ্গীকারের মধ্যে কিন্তু বলা আছে যে এটাকে সুরক্ষিত রাখতে হবে। রাজনৈতিক দলগুলো বলছে যে আইনগত ভিত্তি চাই নির্বাচনের আগে। এখন নির্বাচনের আগে সংসদ যদি না থাকে তাহলে আইনগত ভিত্তিটা কিভাবে দেওয়া হবে, এই প্রশ্নটি আছে। কিন্তু সব দল যদি এই বিষয়ে একমত হয় বা প্রতিশ্রুতি দেয় যে আমরা এই 7টি অঙ্গীকার মেনে চলব, আমরা অবশ্যই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, তাহলেও কিছুটা সুরক্ষা হয়। আর যেটা বলছেন যে নানাজনে নানা ধরনের মন্তব্য করছেন, আমি জুলাই সনদের ভূমিকা এবং উপসংহার পড়ে যেটা পর্যবেক্ষণ করলাম যে খুব দ্রুত সময়ের মধ্যে লেখা হয়েছে। মানে পরীক্ষার আগের রাতে আমরা যেভাবে প্রিপারেশন নেই ওই রকম আর কি। তো সময় নেই যেহেতু, আরও ভাষাগত কাঠামোগত অনেক বিষয় এখানে আসা প্রয়োজন ছিল। এটা বিস্তারিত বিষয়াদি তুলে ধরা দরকার ছিল, আমাদের মুক্তিযুদ্ধ থেকে এই গণ অভ্যুত্থান পর্যন্ত। সেই বিষয়গুলোর ঘাটতি আছে। এখন কমিশন, ঐক্যমত্য কমিশন এটা ব্যাখ্যা দিতে পারে যে আমরা একটা সারসংক্ষেপ উপস্থাপন করেছি, আপনারা এই বিষয়ে যদি আপনাদের দৃষ্টি আকর্ষণীয়গুলো দেন তাহলে আমরা বিস্তারিতভাবে লিখব, এটাও বলতে পারে। আমার কাছে অঙ্গীকারনামাটা খুব যৌক্তিক মনে হয়েছে যে সবাই যদি অঙ্গীকারনামায় একমত হয় তাহলে অবশ্যই কিছু না কিছু আকাঙ্ক্ষা পূর্ণ হবে। কিন্তু একেবারে হতাশ হয়ে যাব রাজনৈতিক দলগুলোর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তা না। মন্তব্য তো তারা করবেনই তাদের দৃষ্টিভঙ্গিতে। এখন বিষয় কি হয়েছে, এখানে 30টিরও বেশি রাজনৈতিক দল অংশ নিচ্ছে, কেউ বাম, কেউ মধ্যমপন্থী, কেউ জাতীয়তাবাদী, কেউ ইসলামী, কত বহুমত পথের। কিন্তু আমি যখন রাষ্ট্র নির্মাণের জন্য বসবো তখন মৌলিক বিষয়গুলোতে অবশ্যই একমত পোষণ করতে হবে। মৌলিক বিষয়গুলোতে আমরা যদি আমাদের আদর্শিক ভিতটাকে ধরে রাখি যে ওই রকম করেই আমার হতে হবে, তাহলে তো ওই যে ফ্যাসিবাদী যে চর্চা সেটার মধ্যেই আমরা আবার আবদ্ধ হয়ে যাব। সেই জন্য আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো নানা ধরনের মতামত বা মাঠের বক্তৃতা দিতে পারে, কিন্তু যখন এক টেবিলে বসবে তখন তাদেরকে আসতেই হবে। আসতে যদি তারা না পারে তাহলে তো ব্যর্থতার মধ্যে আমরা চলে যাব। আমরা চাই না সেটা। আমাদের হাতে তো সময় একেবারেই কম। যদি জুলাই মাসের মধ্যে যদি জুলাই সনদ প্রকাশ করতে হয়, আগামী যে আছে যদি 29 ধরে হাতে আছে 2 দিন না, এই 2 দিনের মধ্যে তো হচ্ছে না, মানে 5ই আগস্টের মধ্যে হবে, মানে 36শে জুলাই যে বলা হয় সেই 36শে জুলাইয়ের মধ্যে হতে পারে। তো এই সময়টা যদি ধরি 7 দিন, আর এই 7 দিনের মধ্যে যে আপনি যে বলছেন অনেকগুলো অসঙ্গতি বা ভাষার ত্রুটি, এইসব বিষয়গুলোকে আসলে কভার করা সম্ভব কিনা আপনি কি মনে করেন? মোটা দাগে যে বিষয়গুলো, যে মৌলিক বিষয়, ধরুন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা নিয়ে যদি পুঙ্খানুপুঙ্খভাবে সবাই একমত হতে পারে তাহলে অনেক সমস্যা কেটে যাবে। ধরুন আমরা কি দেখলাম 2007 সালে যখন 111 এলো, 111টা কেন আসার প্রেক্ষাপট তৈরি হলো, বিএনপি যেভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো সেটা মেনে নিল না আওয়ামী লীগ, এর ফলেই তো সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লো। তো এখন সেই বিষয়গুলো যদি আবারও ভবিষ্যতে সামনে আসে তাহলে তো সেটা দুঃখজনক হবে। সেই জন্যে এটাকে পোস্টমর্টেম এমনভাবে করতে হবে কোনো কিছুই অজানা থাকবে না, কোনো কিছু অস্পষ্ট থাকবে না, সকল কিছু স্বচ্ছ কাচের মতো স্পষ্ট থাকবে। এখন যেটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে একজন আর হাইকোর্ট বিভাগ থেকে একজন বিচারপতি এখানে দেয়া হচ্ছে, তাহলে কারা আসবেন?
সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে আসলে সেখানে আবার বয়স যদি কমানো বাড়ানো 7জন বিচারক থাকে ওর মধ্য থেকে আমরা কাকে নিচ্ছি, এটা একটা বিষয়। হাইকোর্ট থেকে আমরা কাকে নিচ্ছি, তাই না? বয়স বাড়ানো কমানো নিয়ে তো অনেক জল ঘোলা হয়েছে। সুতরাং আর কিছু হোক বা না হোক, জুলাই সনদে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে ঐক্যমত্যের ভিত্তিতে উপস্থাপন করা যায়, তাহলে আমি মনে করি যে জাতির জন্য একটা ঐতিহাসিক দলিল হয়ে যাবে। ধন্যবাদ দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। আলোচনা চলছিল জুলাই সনদ নিয়ে। আলোচনায় করছেন আমিরুল মুমিনিন মানিক, সাংবাদিক ও লেখক, আছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, যুব সাধারণ সম্পাদক এবি পার্টি। বিরতির পরে সানি আব্দুল হকের কাছে যেতে চাই। সানি আব্দুল হক, আপনি নিশ্চয়ই শুনেছেন বিরতির আগে আমি আমিরুল মুমিনিন মানিককে বলেছিলাম যে জামায়াত জুলাই সনদের খসড়া নিয়ে জামায়াত নেতার বক্তব্য, সামান্তা শারমিনের বক্তব্য, রাশেদ খানের বক্তব্য, অর্থাৎ বিরূপ মন্তব্য তারা করেছেন। যদি রাশেদ খানের মন্তব্যটা শুনাই, ইতিহাস গোপন বা বিকৃত করে জুলাই সনদ তৈরি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই যে বিভিন্ন রাজনৈতিক দল যারা ঐকমত্য কমিশনের বৈঠকে থাকেন, তাদের এই বিরূপ মন্তব্য জুলাই সনদ তৈরির ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা দীর্ঘ সময় লাগতে পারে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এটাকে আমি একটু ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে দেখতে চাই। যদি আপনি জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রতিদিন যে বৈঠক চলছে, সেখানে আপনি যে রাজনৈতিক দলগুলো রেফারেন্স দিলেন যারা বিরূপ মন্তব্য করেছে বা নেতিবাচক মন্তব্য করেছে, সেটা কিন্তু করেছে ঐকমত্য কমিশনের অধিবেশনের বাইরে। ঠিক অন্য একটা কারণে এই একই রকম প্রায় কিছুটা আলোচনা উঠেছিল। আজকে বৈঠকের শেষের দিকে একটা রাজনৈতিক দলের নেতা এরকম বলেছে যে অমুক দল আমাকে এভাবে বলেছে, ওভাবে বলেছে। তো সেখানে কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব কিন্তু খুব সুস্পষ্টভাবে একটা কথা দারুণভাবে বলেছেন। দেখুন, কে কি বলেছে এটা তো যদি অধিবেশনের বাইরে বলে, এই বৈঠকের বাইরে বলে, প্রত্যেকটা দলের কিন্তু পলিটিক্যাল রেটরিক থাকে। এটা একটা পলিটিক্যালি তারা অনেক সময় অনেক কথা বলে থাকে, কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দল, তাদের প্রতিনিধি এখনও আমাদের সামনে বসা আছে। তারা অফিসিয়ালি কিন্তু এই কমিশনকে বা আমাদেরকে এই জুলাইয়ের সনদ সম্পর্কে কোনো নেতিবাচক কোনো মন্তব্য বা নেতিবাচক কোনো প্রশ্ন আমাদেরকে এখনও করে নাই। যেহেতু তারা আমাদেরকে এখনও অফিসিয়ালি করে নাই এই ফোরামের ভিতরে, এই হাউসে, সেহেতু আমি বাইরে বিবৃতিতে, বক্তৃতায়, রাজপথে কি বলেছে এটা এই কমিশন আসলে ধর্তব্যে নিচ্ছে না। এবং আমি মনে করি তিনি যথার্থই বলেছেন। এবং আমিও একটা দলের প্রতিনিধিত্ব করি এই কমিশনে, এবং আমি নিজেও আসলে এটাকে নিয়ে খুব অ্যাংজাইটির কিছু আছে বলে মনে করি না। কারণ আসলে আমাদের পলিটিক্যাল কালচারের মধ্যে একটা অভ্যেস গড়ে উঠেছে যে আমার রাজনৈতিক যে রেটরিক, পলিটিক্যাল রেটরিক, আমার রাজনৈতিক বয়ানটাই হাজির করা হয় আরেকটা দলের বা অন্য কোনো কিছুকে বিরোধিতা করার সাপেক্ষে। মানে আমাদের উচিত কি, আমাদের আসলে একটা পলিসির জায়গা থেকে যে যৌক্তিক সমালোচনা করা, যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে আমরা বলি, এটা করা। কিন্তু আমি সুনির্দিষ্টভাবে বলছি না যে যারা সমালোচনা করেছে তারা অযৌক্তিকভাবে করেছে, আমি ওটার কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্টে যাচ্ছি না। আমি জাস্ট জেনারেলি আমরা বলছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কেমন আসলে। তো এই জন্য আমি মনে করছি যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এই ধরনের মন্তব্য করেছে তাদেরই প্রতিনিধিত্ব আছে কমিশনে, এর আগেও ছিল, আজকেও ছিল। সো তারা যেহেতু অফিসিয়ালি এরকম কোনো ফোরামে তেমন কোনো বলে নাই বা আমরাও কোনো উষ্মা প্রকাশ করতে দেখিনি, সো আমি এটাকে জুলাইয়ের সনদের প্রতিবন্ধকতা আকারে পাঠ করতে চাই না। হ্যাঁ, এটা ঠিক কিন্তু যে যেমনটি আমার সহ আলোচক বলছিলেন, আমি তার সাথে ওই এক্সটেন্টে একমত যে এই সনদটা অ্যাটলিস্ট বেস্ট ড্রাফটেড না। এটা আরও বেশি ভালো করার, আরও বেটার করার জায়গা ছিল, সুযোগ ছিল। কিন্তু আমাদের একটা টাইম কনস্ট্রেন্ট আছে, একটা এত বেশি অল্প সময়ে আমাদের যে সবগুলো রাজনৈতিক দল যে এগুলো ডিটেইল, বিশেষ করে এটা সাধারণত দুটো অংশ, একটা হচ্ছে যে ন্যারেটিভ অংশ, আর একটা হলো যেগুলো ঐক্যমত্য যেসব জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তো যেসব জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, যেটা কিনা সনদের একটা পার্ট হিসেবে থাকবে, এগুলো নিয়ে আমি খুব বেশি যে ফিডব্যাক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দেওয়ার আছে বলে আমি বোধ করি না। কারণ তারা কিন্তু অলরেডি ডিটেইল দফায় দফায় দিয়েছে। ঠিক, এটা একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাট আকারে যেটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে, ওগুলো এখানে নিয়ে এসে পেস্ট করা হবে, এই তো।
আরেকটা যেটা সেটা কাজ করার বা ডিটেল ফিডব্যাক দেওয়ার জায়গাটা হচ্ছে ওই ন্যারেটিভ অংশটুকুতে। সেটা হচ্ছে যে আমরা এই অ্যাসপিরেশনগুলোকে, যে আকাঙ্ক্ষাগুলোকে, এটা শুধু এই ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে এটার আকাঙ্ক্ষার মধ্যেই সীমাবদ্ধ করলে চলবে না। এটা এই 16 বছরের বন্ধনীর মধ্যে আটকে রাখলেই হবে না। আমাদের যে মুক্তিকামী গণতন্ত্রকামী মানুষের যে লড়াই, এটা বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব থেকে, এমনকি এই যে 200 বছরের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার এই গোড়া থেকে শুরু করে আমাদের এই জনপদে যে বিভিন্ন লড়াই সংগ্রাম হয়েছে, এটার পুরো যেন প্রতিফলন এই সনদে থাকে। মানে সনদটা এমনভাবে ড্রাফট হওয়া উচিত যে প্রত্যেকটা মানুষ এই দেশের নাগরিক যেন এটাকে ওন করে, যেন মনে করে যে সনদে যে কথাগুলো লেখা আছে এই কথাগুলো আমার কথা। তো এই জায়গায় যদি আমরা উন্নীত করতে না পারি তাহলে জুলাই সনদ আসলে আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা এটা পুরো করতে ব্যর্থ হবে। ছোট্ট একটা প্রশ্ন করে রাখি, এই জুলাই সনদ যে আকাঙ্ক্ষার কথা বলছেন, আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যদি জুলাই সনদ না হয় বা এটাকে পুনর্গঠন বা আবার সংযোজন বিয়োজন করার সুযোগ কি আছে নাকি? ঐকমত্য কমিশনের বৈঠকে এ ধরনের কোনো কথা হয়েছে? না, এ ধরনের আসলে কোনো কথা হয় নাই। এটা নিয়ে কথা হয়েছে যে এটার আইনগত ভিত্তি কী হতে পারে, এটা নিয়ে অফিসিয়ালি কমিশন আর রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে আলোচনা হয় নাই যে এটার কি হতে পারে। বাট এমনিতেই স্পরাডিক আলোচনা যেটা উঠে যায়, সাইডলাইনে আলোচনা উঠে যায়, এটা নিয়ে আলোচনা একেবারে ফর্মালি হয় নাই। তো এটার তো আসলে জুলাই সনদের যে কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায় একটা ফরম্যাট। আমরা তো জানি সংবিধানের সংশোধন আনারও একটা সুযোগ আছে, জুলাই সনদে কি এই ধরনের কোনো সংশোধনের সুযোগ আছে কিনা আমি এখন না, এই বিষয়ে এটা কখনোই আলোচনা টেবিলে আসে না। শুধু একটা জিনিস বলি, যদি এক্সিস্টিং কনস্টিটিউশন থাকে তাহলে এটাকে তো পরবর্তী নেক্সট পার্লামেন্ট যেটা গঠিত হবে তাদের দ্বারা এটা রাটিফাইড হতে হবে, এটাই তো প্রসেস। এখন এটার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদটার স্ট্যাটাসটা এমন করে দেওয়া দরকার যে এটা যেন যুগান্তকারী, এটা কালোত্তীর্ণ একটা ডকুমেন্ট আকারে জাতির সামনে যেন উপস্থিত থাকে। আমিরুল মানিক, জুলাই সনদ আমি যদি ভবিষ্যৎ রাজনীতি এবং ভবিষ্যতের নির্বাচন পদ্ধতি, ভবিষ্যতের রাজনৈতিক কাঠামো তৈরি সব মিলে এই জুলাই সনদটা আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় এই জুলাই সনদ? যদি যথাযথভাবে ঐক্যমত্যের ভিত্তিতে বা আকাঙ্ক্ষার কাছাকাছি অবস্থানে থেকে আমরা জুলাই সনদ করতে পারি বা স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক সনদ হবে নিঃসন্দেহে। কিন্তু আমি এর ভেতরে আবার অন্য কিছু দেখছি চিত্র, সেগুলো হচ্ছে যে এটা হয়েছে কি যে গ্রামে একটা কথা আছে, ধর তক্তা মার প্যারেক, মানে এরকম হয়ে গেছে যে এখন তক্তা দিয়ে প্যারেক মারতে হবে, ঘর বানাতে হবে দ্রুত। আমাদের আকাশচুম্বী প্রত্যাশা ছিল কিন্তু এই জুলাই সনদ নিয়ে, বারবার এই সনদ ধাক্কা খেয়েছে। যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণে আবার রাস্তায় নামলো ছাত্র জনতা, তখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে আরেকটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 40 দিনের মধ্যে এই জুলাই সনদ বা জুলাইয়ের ঘোষণাপত্রটি দেওয়া হবে। সেই সময় কিন্তু পেরিয়ে গেছে। ছাত্র জনতা বা বিভিন্ন স্টেক হোল্ডাররা বারবার বলেছে যে সনদটি দেয়া হোক, কারণ সনদ হচ্ছে জন আকাঙ্ক্ষার একটা রক্ষা কবচ। তো সেটা যদি না দেওয়া হয় তাহলে এত মানুষের আত্মদান, এত রক্ত, এত শোষণ, জুলুম, এগুলো কেন? তো কোনো প্রয়োজন ছিল না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বিশাল আকাঙ্ক্ষা, সেখানে আমি বলবো যে বজ্র আটনি ফসকা গেরো যেন না হয়। মানে এত বিশাল আশঙ্কা কিন্তু গ্যাস বেলুনের মতো চুপসে গেলাম। নিশ্চয় আপনি কথা বুঝতে পেরেছি। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যেটা আপনি অফ দ্য রেকর্ডে কথা বলতে চেয়েছিলাম। পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান একটা কথা বলেছেন আজকে, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের অর্থাৎ দোষরদের যারা পালানোতে সহায়তা করেছেন তাদেরও বিচার দাবি করেছেন। হঠাৎ করে রিজওয়ানা হাসানের বক্তব্যে এসব কথা উঠে এসেছে, আপনি কিভাবে দেখছেন? এটা নিয়ে তো ব্যাপক আলোচনা সমালোচনা। আমরা দেখলাম যে আইএসপিআর এর পক্ষ থেকে 2024-এর মধ্য আগস্টে একটা ব্রিফিং করা হলো। সেখানে বলা হলো যে 6 শতাধিক ব্যক্তিবর্গ, সেখানে পুলিশ, আমলা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা সেনা সদরে আশ্রয়ে ছিল। এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। এখন এটার কি কোনো পর্যালোচনা করা হবে না? এই যে ব্যক্তিবর্গকে তাৎক্ষণিকভাবে আশ্রয় দেওয়া হয়েছে, এই অংশটুকুতে আমি হয়তো বিরোধিতা করছি না, কিন্তু যারা চিহ্নিত অপরাধী, এর মধ্যে অধিকাংশ ছিলেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, 28 জন ছিলেন শীর্ষ কর্মকর্তা পুলিশের, যারা সেনা সদর দপ্তরে আশ্রয় নিয়েছিলেন। তারা কোথায় গেলেন? রাজনৈতিক নেতাদের কথা না হয় বাদই দিলাম, কারণ পুলিশ বাহিনী তো এই গণ অভ্যুত্থানের আন্দোলনে সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে
হত্যার নির্দেশনামা বাস্তবায়ন করেছে, তারা নেথাল উইপেন ব্যবহার করেছে, তাই না? তো তার মানে ছাত্র জনতা যখন প্রতিরোধ করেছে খালি হাতে, তখন তারা পরাজিত হয়েছে। এই বাহিনীটা এজন্যই তো ট্রমার মধ্যে আছে। কিন্তু এই বাহিনীটাকে যারা ধ্বংস করলো তাদের কি কোনো দায় নেই? তাদেরকে আমি বিনা বাক্যে ছেড়ে দেব? হ্যাঁ, তাদেরকে হয়তো মবের মাধ্যমে আমরা বিচার চাই না, আমরা ন্যায্য বিচার চাই, আমরা কারো ফাঁসিও চাই না, কিন্তু বিচারটি তো হতে হবে। এখন যে আশঙ্কা তৈরি হয়েছে, বিচারের রায় হয়তো হবে, কিন্তু ওই অপরাধীদেরকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না, সাজা কার্যকর করা যাবে না। তাহলে কি হলো? জন আকাঙ্ক্ষা কি পূরণ হবে? রায় তো ঝুলে থাকবে বা কাগজ কলমে থাকলো, কিন্তু নিহত বা শহীদ যারা হয়েছেন তাদের পরিবার তো তৃপ্ত হবে না যতক্ষণ না পর্যন্ত অপরাধীর রায় কার্যকর হবে। সুতরাং সৈয়দা রিজওয়ানা হাসান যে প্রশ্নটি তুলেছেন, অবশ্যই এটা একটা ভ্যালিড প্রশ্ন, কিন্তু বিষয় হচ্ছে যে তিনিও উপদেষ্টা মণ্ডলীর সদস্য, তিনি শুধু প্রশ্ন করে পার পাবেন না, দায় তাকে নিতে হবে। 8ই আগস্ট 2024-এ গণ অভ্যুত্থানের সরকার গঠিত হবার পর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন তিনি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ছিলেন। তার ভূমিকা কি ছিল সেই সময়? তিনি কি জানতেন না যে এইসব অপরাধীরা পালিয়ে যাচ্ছে? শুধু তাই নয়, দেখুন ন্যাক্কারজনক ঘটনা, যে পুলিশ কর্মকর্তা পুলিশ প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দাঁড় করিয়ে বলেছেন যে গুলি করি একটাই মরে বাকিটি যায় না, সেই পুলিশ কর্মকর্তা আজ থেকে 7 দিন আগে সাময়িক বরখাস্ত হয়েছে। এতদিন তিনি কিন্তু চাকরি করেছেন। এভাবে এত অব্যবস্থাপনা এবং এত ভয়াবহ দিক আছে যেগুলো আসলে দায় এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সুতরাং সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এই আহ্বান জানিয়ে যথার্থ বলেছেন, তবে তাকে দায় নিতে হবে অন্যান্যদের মতোই। ধন্যবাদ। একটু সানি ভাই, আজকে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার মিশনে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। এবং তিনি বলেছেন মাঝে মধ্যে জুলাই এখন আমাদের সামনে সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনও তাজা আছে, মাঝে মধ্যে ভয় হয় আমরা যেন এই শিক্ষা ভুলে না যাই। যেই আমরা জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড আমরা দেখলাম, যে রাজনৈতিক দলগুলো এর আগে যে নিপীড়ন নির্যাতনের শিকার, হামলা মামলা খুনের গুমের শিকার হয়েছে, এই 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যে আচরণগুলো দেখেছি, যদি বলি জুলাই যোদ্ধারা কেন চাঁদাবাজিতে, যদি আমরা বিএনপি বা জামাত বিভিন্ন বা অপকর্মে জড়িত যারা রয়েছে, তাহলে সেই শিক্ষা যেন আমরা ভুলে না যাই। আসলে কি আমরা 5 আগস্ট থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নিতে পেরেছে বা সেই শিক্ষা নিয়ে তার সামনের দিকে এগুচ্ছে? কি মনে হয়? আপনিও তো একটা রাজনৈতিক দলের নেতা। জি, আপনার প্রশ্নকে আমি দুটো অংশে ভাগ করব। প্রথম হচ্ছে আসলে জুলাই কি আমাদের পুনরুজ্জীবন টাইপের কিনা। তো এই জায়গায় আসলে তো আকাঙ্ক্ষাটা তো আসলে তাই ছিল। আমরা যেই রকম মনে করেছিলাম জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, আমরা তো আর সেই জায়গায় নাই, থাকতে পারি নাই দুর্ভাগ্যজনকভাবে। দেখুন, আমাদের যে রাষ্ট্র গঠনের সময় আরেকটু পেছনের দিকে যদি ঐতিহাসিকভাবে যাই, আমাদেরকে ফিরে যেতে হবে যে প্রথমে আমরা 47 সালে একটা নতুন দেশ গঠিত হলো, 200 বছরের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে আমরা নতুন একটি দেশ পেলাম। ঠিক তার 23 বছর মাথায় আর একটা নতুন রাষ্ট্র করার প্রয়োজনীয়তা দেখা দিল। এটা বুঝতে হবে কেন। আনসার যদি আমি খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে হচ্ছে যে আমরা একটা বৈষম্যহীন দেশ চেয়েছি। আমাদের প্রতি যে ওয়াদা করা হয়েছিল, যে স্বপ্ন দেখানো হয়েছিল, এই ওয়াদাগুলো পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের কাছে তাদের কৃত ওয়াদা পুরা করে নাই। এটা যদি মোটা দাগে বলি, আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। তো এই জন্য আমাদের একটা 71 সালে 23-24 বছরের মাথায় একটা নতুন রাষ্ট্রের আবার নতুন স্বপ্ন দেখা আরম্ভ করেছিলাম আমরা। এইখানে 71 সালে নতুন বাংলাদেশ নামক যে রাষ্ট্রের স্বপ্ন দেখানো হলো, বলা হলো যে এই রাষ্ট্র গঠিত হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে, যেটি কিনা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় 10 এপ্রিলের যেটা আমাদের গ্লোরিয়াস প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যে স্বাধীনতার মহান ঘোষণাপত্র, যেটা এইটার আলোকে এই রাষ্ট্র গঠিত হবে, সেটা ছিল আমাদের স্বপ্ন, সেটা ছিল আমাদের আকাঙ্ক্ষা জায়গা। এটা গত 54-53 বছরে কিন্তু ওটা অধরা রয়ে গেছে, আমরা ওটার ধারে কাছে যেতে পারি নাই। যতগুলো দল রাষ্ট্র ক্ষমতা এসছে বা যারা কাছাকাছি ছিল,
তাদের পার্টি ফার্স্ট কান্ট্রি সেকেন্ড এইরকম একটা অ্যাপ্রোচ মনোনিবেশ, তো আমরা এদেশের নাগরিককে আসলে নাগরিক আকারে ট্রিট করি নাই, যেটা কি বাসিন্দা আকারে ট্রিট করেছি। তো এই সংকট তো আসলে গত 54 বছর রয়ে তাহলে কি জুলাই কি সে একই অবস্থা তো হবে? জুলাইয়ে আমরা যে আকাঙ্ক্ষা, আকাশচুম্বী যে আকাঙ্ক্ষা ছিল, আমরা হতাশ হয়েছি। আমরা মনে করেছি আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে যে এই গণ অভ্যুত্থান হয়েছে, যে আমরা একটা মুক্তি পাবো, একটা নতুন বাংলাদেশ দেখতে পাবো, আমরা আসলে এই আশাটা ফিকে হতে শুরু করেছি। আমি একটু যে আবার আসবো আপনার কাছে, আমার কাছে সময় একেবারে কম। যদি আমিনুল মানিক প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আরো বক্তব্য দেন, তিনি দেশ একেবারে নতুন করে গড়ে তুলতে হবে, শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে, যত শাস্তিই দেই সেটির বীজ বোধহয় রয়ে যায়, সেই বীজ থেকে মুক্তি লাগবে। তাই কাগজে কলমের সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার। যেটা বলছিলাম যে কাঙ্ক্ষিত যে 5 আগস্টের পরে আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, বাংলাদেশের মানুষ চেয়েছিল, ছাত্র জনতা চেয়ে বুক পেতে দিয়েছিল যে স্বপ্নের জন্য, সে স্বপ্ন আসলে আমরা কতটুকু বুনতে পারছি বা ভবিষ্যৎ কি দেখছেন? গভীরতম সংস্কার যে কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই শব্দগুচ্ছকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এই সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো বা রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে মানুষ যেন অপরাধ প্রবণ না হয়। একটা দেশের আইনের শাসনই তো পরে মানুষকে সোজা পথে রাখতে, তাই না? ধরুন একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি নির্বাচন কমিশন সংস্কারের ক্ষেত্রে, যে এবার প্রার্থীরা ব্যক্তিগতভাবে প্রচারণা করতে পারবেন না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারণার ব্যবস্থা করা হবে, সব প্রার্থী সেই মঞ্চে এসে তারা তাদের কথা বলবেন। আরেকটা বিষয় হচ্ছে পোস্টার ছাপিয়ে দেবে নির্বাচন কমিশন। দেখুন, দুটো বিষয় যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারে এই কমিশন, তাহলে কত কত ছোট বড় অপরাধ নির্বাচনের ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। মাস্তানি, পেশিশক্তি এবং ভবিষ্যতে দুর্নীতি করার যে নানা ধরনের অনুঘটক, তাদের অপতৎপরতা বন্ধ হবে। এই দুটো যদি করা যায়, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে ভেতর থেকে মানে উপলব্ধিগত যে সংস্কার এবং গভীরভাবে এটা নির্মাণ করা, সেটার জন্য অবশ্যই রাষ্ট্রকে সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এখন একজন ধর্ষক আইনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো বা কতটুকু প্রস্তুত? নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো অপ্রস্তুতি যদি থাকে, সেটা যদি আমরা ধরে নিই যে অপ্রস্তুত, কিন্তু রাষ্ট্র কাঠামোটাকে এমনভাবে তৈরি করতে হবে যে অপসংস্কৃতির চর্চাগুলো যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক দল হিসেবে দায় দায়িত্ব আছে, কিন্তু অনেক রাজনৈতিক দল তো ফ্যাসিবাদী আচরণ করবে, তারা কাঠামোর বাইরে চলে যেতে চাইবে, কিন্তু সুশাসন নিশ্চিত করার দায়িত্বটা তো রাষ্ট্রের পক্ষ থেকে। আর নাগরিক হিসেবেও তো আমার দায়িত্ব আছে, তাই না? আমি শুধুমাত্র সরকার, রাজনৈতিক দল এগুলোর উপর যদি চাপিয়ে দিই, তা তো হবে না। আপনি যে প্রশ্নটি সহ আলোচককে করেছেন, সম্মানিত সহ আলোচক, যে জুলাই এর সংগঠক যারা ছিলেন নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে বা তাদের কাছে প্রত্যাশিত আচরণ আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এক্ষেত্রে কি করা? আমরা কি জুলাইকে ব্যর্থ বলবো? অবশ্যই না। দেখুন, জুলাইয়ের সব সংগঠক যদি বিপথে চলে যায়, বিভ্রান্ত হয়, তবুও জুলাই অসাধারণ। কারণ জুলাই পর্যন্ত মানে 36শে জুলাই পর্যন্ত মানুষের মধ্যে যে বিরল ঐক্য হয়েছে, এটা তো অভূতপূর্ব। এটা পৃথিবীতে প্রতি বছর বছর হয় না, শতাব্দীতে খুব কম হয়। তো সেই জায়গায় জুলাই এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো স্বৈরাচার টিকতে পারে না। মানুষ ঐক্যবদ্ধ হলে স্বৈরাচারকে মানুষের শক্তির কাছে মাথা নত করতে হয়, জোর করে যে ক্ষমতায় থাকা যায় না। তাহলে তো আমাকে বলতে হয় বারবার স্বৈরাচার জন্ম নেবে, আবার সেই জুলাই জন্ম নেবে, বারবারই সাধারণ মানুষ রক্ত দেবে, বিষয়টা এমন? অবশ্যই না, বারবার গণ অভ্যুত্থান হবে না। সময়ের সন্ধিক্ষণে মানুষের প্রয়োজনেই এই অভ্যুত্থান হবে না। তার মানে এই নয় যে আমরা বারবার জীবন দেব, বারবার রক্ত ক্ষয় হবে, সেটা তো নয়। এই জন্যেই তো আসলে প্রচেষ্টা চালানো, জুলাই সনদ বলুন বা নির্বাচনী বিধি ব্যবস্থা ঠিক করা বা এখন যে চিন্তা ভাবনা চলছে সেইগুলোর বাস্তবায়ন করা, এর জন্যই তো আসলে। ধন্যবাদ। আমি ছোট্ট একটা প্রশ্ন দুজনের কাছ থেকে, বেশি নয়, এক মিনিট সময়। আপনি নিশ্চয়ই জেনেছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন তারা তফসিলে বিভিন্ন তারিখ, ভোটার তালিকা কখন, অনেকগুলো তারা তফসিল ঘোষণা করেছেন। এই ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতির পুনর্জাগরণ হবে, নাকি আসলে আবারও সে আশার আলো বা গুড়ে বালি অনেকটা বছর পরে আবারও, এবার যদি বলি 6 বছর পর তফসিল ঘোষণা হলো, আবারও কি আশার আলো দেখছেন কিনা?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে। প্রথম হয়েছে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো। আমি অবশ্যই আশার আলো দেখছি, কারণ ডাকসু যদি চলমান থাকে তাহলে নেতৃত্ব উঠে আসবে, অনেক অনেক সংকট সমাধানের একটা পথ তৈরি হবে। জি। কিন্তু ডাকসুকে যদি মানে মৃত করে রাখা হয় তাহলে আবারও ছাত্র রাজনীতির নামে অপসংস্কৃতি গেড়ে বসবে। সুতরাং আমি এটাকে অবশ্যই পুনর্জাগরণ বলবো, এবং নির্বাচন যদি করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, ঐতিহাসিক ঘটনা ঘটবে নিঃসন্দেহে। একইভাবে সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করে তাহলে এটাকেও আমরা বড় সফলতা হিসেবে দেখবো এই অন্তর্বর্তীকালীন ছাত্র সরকারে। রাজনীতি পুনর্জাগরণ দেখছে। অবশ্যই। যদি আপনাকে মন্তব্য করতে বলি, ডাকসুর নির্বাচনকে নিয়ে যা তফসিল ঘোষণা হলো, রাজশাহীতে হলো, এই তফসিল ঘোষণাকে আপনি কিভাবে দেখছেন? মানে ছাত্র রাজনীতি পুনর্জাগরণ দেখছেন নাকি আবার সে আশার গুড়ে বালিয়ে এরকম কিছু দেখছেন? যদি এক মিনিটে। আমি আশাবাদী, আমি আশা করতে পছন্দ করি, ভালোবাসি, আমি আশাবাদী হতে চাই, এবং আমি আশা করব যে এটা ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন সাধিত হবে এটার মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে। এটাই এক্সপেকটেশন। এখন প্রশ্ন হচ্ছে, এটা ডিপেন্ড করবে আসলে এটার পরে ছাত্ররা কোন ফরম্যাটে রাজনীতি করছে। যদি তারা লেজুর ভিত্তিক এবং কোনো একটা দলের উদ্দেশ্য সাধনের জন্য লাঠিয়াল আকারে কাজ করে তাহলে গুণগত পরিবর্তন সাধিত হবে না। বাট আমাদের প্রত্যাশা থাকবে ছাত্ররা ক্যাম্পাস সেন্ট্রিক হবে, পড়ালেখা তাদের প্রায়োরিটি থাকবে, এবং অবশ্যই জাতির বিভিন্ন সন্ধিক্ষণে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। এটাই প্রত্যাশা। এটা আসলে এখনই এটা বোধহয় একটু আর্লি হয়ে যাবে যে এটা আমি না হবে না বা হবে, এটা আমাদের ভাববার বিষয় বা দেখবার বিষয়। ভবিষ্যৎ হয়তো বলে দেবে সময়টা। ধন্যবাদ দুজনকে। আমিরুল মুমিনিন মানিক, সাংবাদিক ও লেখক, ব্যারিস্টার সানি আব্দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বি পার্টি। দুজনকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ আজকে সময় দেবার জন্য। দর্শক, আপনারাও আমাদের অনুষ্ঠান এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখবার জন্য আপনাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।